সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় পশু খামারে স্বনির্ভরতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বেগ, পরিচালক গবেষণা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং রাজশাহী ব্যুরো থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন উত্তম কুমার, খামার মালিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। রাজধানীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, প্রস্তুতি শেষের দাবি সিটি কর্পোরেশনের। ভারত থেকে বন্ধ থাকলেও মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু। এখনো চূড়ান্ত হয়নি ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। চলতি সপ্তাহে দেওয়া হবে সিদ্ধান্ত। 16 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বিআরটিসির। সমুদ্র সীমায় সম্পদের সুষ্ঠু নিরাপত্তায় নৌবাহিনীকে আরও আধুনিক করা হবে। মোংলায় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন যুদ্ধজাহাজের নির্মাণ কাজ। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী 5 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় প্রথম 13 আসামির অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ। এবং থামছেই না অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীদের ঢল। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ একদিনেই হাঙ্গেরি সীমান্ত পেরুল 10,000 মানুষ। যে আমরা আজকে যে বিষয়টা আছে, যে কেন আমরা এই পশু খামারে স্বনির্ভর হতে পারছি না। হ্যাঁ, আপনার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের প্রতিবেশী দেশে আপনি জানেন যে বিরাট দেশ, সে দেশে মানুষ এই গরু বিশেষ করে তারা খাওয়া অভ্যস্ত না ধর্মীয় কারণে, এবং এই বিপুল পরিমাণ গরু তাদের যখন প্রোডাকশন লাইফ, তাদের যখন উৎপাদনের সময় শেষ হয়ে যায়, তখন এগুলো আমাদের দেশে তারা নিজের ইচ্ছায় এবং আমাদের দেশে আমাদের প্রয়োজনে আমরা এগুলো নিয়ে আসি। এর জন্য যেটা হয় যে আমাদের খামারি প্রতি বছর ক্ষতির সম্মুখীন হয়। তারা একটা গরু তৈরি করতে যেখানে 50,000 টাকা খরচ করে, দেখা যায় 30-35,000 টাকা তাদের বিক্রি করতে হয়। এবং আমার দেশের খামারিরা প্রতি বছর এই চোখের পানি ফেলে তারা তাদের গরুর ন্যায্য মূল্য পায় না। এটা হলো আমাদের বড় সমস্যা। কিন্তু গত এপ্রিল মাসে যখন আমরা শুনতে পেলাম যে ভারত গরু বন্ধ করে দিবে, তখন কিন্তু আমাদের দেশে অনেক খামারি উৎসাহিত হয়েছে, এবং আমরা নিজেরা দেখেছি যে অনেকে এই বছর অন্তত তাদের পূর্বের যে লসগুলো, তাদের যে ক্ষতিগুলো প্রসারিত করে, সেই চিন্তায় তারা অনেকেই বেশ আশা করে খামার তৈরি করছে, ছোট ছোট খামার। এবং আমাদের খামারিগুলো এই ধরনেরই ছোট ছোট খামার, এবং নিজের শ্রম এবং নিজের শ্রম দিয়ে করে, এবং তাদের আসল টার্গেটটা থাকে কোরবানি ঈদ। কোরবানি ঈদের সময় তারা এই গরুগুলো সারা বছর রাখে, নিজেও দেয় অথবা কোরবানি করে। কিন্তু সমস্যাটা হয় তখনই যে হঠাৎ করে ভারতীয় গরু চলে আসে এবং আমাদের এই খামারিরা তাদের গরু অনেকেই ফিরিয়ে নেয়। গত বছর আমাদের যে হিসাব আছে তা প্রায় 20-30% গরু বাজার থেকে ফেরত গেছে, যেগুলো আসলে বিক্রি হয়নি। তো সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন যে আমাদের খামারিরা উৎসাহিত হয় না, কারণটা হলো তারা বাজার মূল্য ভালো পায় না। অনেকে ছাগল কিনতে গিয়ে গরু কিনে নিয়ে আসছে, এই ধরনের কথা বলে, এবং এটাতে আমাদের খামারিরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেটাই আমাদের এই গবাদি পশুর খামার বিকশিত না হওয়ার প্রধান অন্তরায়। স্যার, উনি যেটা বলেন যে প্রধান অন্তরায় এটা একটা, তাহলে এটাতে কি হওয়া উচিত? আমি মনে করি যে ভারত থেকে গরু আসা না আসা এই বিতর্কটা একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার। আমরা স্বাধীন দেশ, আমরা এখন মধ্যম আয়ের দেশে, সুতরাং আমরা অন্য কোনো দেশের উপর নির্ভর করে আর চলবো না। আমি মনে করি পার্মানেন্টলি ভারত থেকে যদি গরু আসা বন্ধ হয়, আমাদের দেশের কৃষক অত্যন্ত হার্ডি, পরিশ্রমী, তারা যে কোনো কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। সে কারণে আমি মনে করি যে যদি আজ থেকে সরকার একটা পলিসি করে যে আগামী 5 বছর আমরা আর কোনো গরু ভারত থেকে আমরা আনবো না, লিগ্যাল ইললিগ্যাল বাণিজ্য যেটাই হোক না কেন আর আসবে না, তাহলে হবে কি, আমাদের গ্রামের কৃষকরা করে কি, এটা স্মল স্কেল ফার্মিং। এরা দেখি আমরা একটা রাখে, কেউ 2টা রাখে, কেউ 3টা রাখে, কেউ 4টা রাখে। সারা দেশে কালেকটিভলি এরকম 2 লাখ 2.5 লাখ
3 লাখ কৃষক আমাদের আছে। কৃষকের কিন্তু গরু জি, ছিল, জি জি আগেও ছিল, স্যার, এখনো এখনো জি, জি। আছে। হ্যাঁ, হ্যাঁ। যদি আপনি ওই সুযোগটা দেন তাহলে জি তো জি সে করবে। জি জি আমাদের ইনহেরিটেন্ট কালচার, গরু রাখা, হাঁস রাখা, মুরগি রাখা, মাছ রাখা। সবকিছুই আছে, তো এবং গরু কিন্তু এটা এই একটা পার্ট। জায়গাগুলোতে কিন্তু মুরগি বলেন, জি, জি। হ্যাঁ, মাছ হ্যাঁ। বলেন, স্বনির্ভর জি, হওয়ার জি। পিছনে হ্যাঁ। মূল কারণ কিন্তু এই হ্যাঁ, হ্যাঁ, জায়গাটা। এখন এই গরু পালন এটা হাই টেকনোলজি না, এটা ভেরি ইজি মেথড, জাস্ট বিজ্ঞানসম্মত বিষয়গুলো অনুসরণ করলেই হবে। তো আপনি যে প্রশ্নটা করছিলেন, যে আমি মনে করি আমাদের পার্মানেন্টলি এটা ভারত থেকে গরু আসা বন্ধ করা উচিত, এবং তাহলে আমাদের যে ক্ষুদ্র কৃষক তারা একটা ঈদকে লক্ষ্য করে, কোরবানকে লক্ষ্য করে, বা দেশের আভ্যন্তরীণ সময় সময় মাংসের চাহিদা মেটানোর জন্য গরু উৎপাদনের দিকে তারা মনোযোগ দিবে। এই কারণে আমি মনে করি এটা স্থায়ীভাবে এটা সমাধান হওয়া উচিত। আর আরেকটা বিষয়, যে ভারত থেকে যে গরুগুলো আসে আমাদের দেশে, এগুলা কিন্তু হালে অযোগ্য, চাষে অযোগ্য, দুধ দেওয়া বন্ধ, এরা জীবন জৈবন এদের শেষ। সুতরাং এই রিজেক্টেড অ্যানিমেল নিয়ে এসে এটা অনেক ডিজিজ নিয়ে আসে, জেনেটিক রোগ নিয়ে আসে। আমরা চাই না যে আমাদের নিজেদের স্বাধীন এয়ারকে পলিউশন করাই এই সমস্ত গরু নিয়ে এসে। তারা ভারত মিডল ইস্টে টেন্ডার মিট যেগুলা বিলো 2 ইয়ার্স বয়স, যেগুলা মিডল ইস্টে কিন্তু তারা বিফ রপ্তানি করে, বাট বাংলাদেশের ক্ষেত্রে কেন খারাপ গরুগুলো আমরা তার মানে যে যখন তার দুধ দেওয়ার ইয়েটা থাকে না, তো সো আমরা স্ট্রিক্টলি এই সমস্ত রিজেক্টেড অ্যানিমেল আমরা আর আনতে চাই না। আমরা আমাদের কৃষক নিজেদের পায়ে নিজে দাঁড়াবে, তারা নিজেদের গরু নিজেরা উৎপাদন করবে। হয়তো সাময়িকভাবে যদি কোনো কারণে পশু প্রতি একটা 5,000, 10,000, 15,000 এটা বেশি বাড়ে, কিন্তু সেটা আমার কৃষক পাবে, তাই না? সে পরবর্তীতে আরো স্মল স্কেল ফার্মিং করায় উদ্বুদ্ধ হবে। তো এটাতে দেশের ক্ষতি নেই। সুতরাং আমি মনে করি যে এই যে বিফ ফ্যাটেনিং বা কোরবানকে উপলক্ষ করে যে গরু পালন যে কর্মসূচি, এটাকে আরো বেগবান করতে হবে, এবং এই কারণে এটা গভর্নমেন্টের একটা পলিসি নির্ধারণ করতে হবে। নীতি নির্ধারকরা, আমি মনে করি এই বিষয়ে একটা ন্যাশনাল ডায়ালগ, ন্যাশনাল পলিসি ডাকা উচিত। সেখানে আমরা ফিল্ডের যে সমস্ত বিশ্ববিদ্যালয়, গবেষকগণ, এক্সটেনশন সম্প্রসারণ কর্মী, মিডিয়া, আমরা সেখানে একটা ন্যাশনাল পলিসি ডায়ালগ করে সিদ্ধান্ত নিই। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। এবং আমি গরু আমদানির পক্ষে না। স্যার, স্বাধীনতার পরপরে যেটা ইস্টার্ন মিল্ক প্রোডিউসার, যেটা পাবনার যে উল্লাপাড়াতে, যেটা যার উপরে বেস করে তারপরে কিন্তু আমরা আমাদের যে খামার এরিয়া প্রজেক্টটা পুরো পাবনা বেল্টে, এবং তারপরে এটা মানিকগঞ্জে এবং টাঙ্গাইলে হলো, এবং আমাদের আছে ফরিদপুর। হ্যাঁ, আমরা দুধের ইয়া যেটা সাপ্লাই, যদি আপনি বলেন পুরো বেল্টটা হয়ে গেছে। কিন্তু আপনার কি মনে হয়েছে যে শুধুমাত্র এনকারেজ না করার কারণে এই জায়গাগুলো থেকে পিছিয়ে গেছি আমরা? হ্যাঁ হ্যাঁ, এনকারেজ না করার কারণেই তো এটা। যেহেতু পশু খাদ্য, দেখেন যে এই পশুর খাবার কিন্তু হাইল্ডিং অ্যানিমেল যেগুলা, তাদের কিন্তু ভুট্টা খাইতে দিতে হয়, তাই না? তো খাবারের ভুট্টা কিন্তু দরকারই। তো এই যে অ্যানিমেল, মুরগির খাবার, অ্যানিমেল খাবার বা প্রোবায়োটিক যেগুলা, যে সমস্ত ওষুধপত্র আমরা অ্যানিমেলকে দিই, যেগুলো আমরা ইউজফুল বলি, ড্রাগ, সেগুলা এবং পশুখাদ্য, এগুলোর উপরেও কিন্তু ফার্মারের লিস্ট করে যারা উৎসাহী কৃষক, এদেরকে কিন্তু আমরা কিছু সাবসিডি দিতে পারি এদেরকে দাঁড়ানোর জন্য। তো যেই কারণে আমরা না দেওয়ার কারণে কিন্তু আমাদের সেই দুধের যে ঐতিহ্য, সেটা আস্তে আস্তে কিন্তু কমে গেছে। মানে আমরা একটা গরু, দুইটা গরু কেন জানি এখন আর মিল্কিং অ্যানিমেল রাখতে অনেকে চায় না, যারা করে কমার্শিয়াল করে। কিন্তু আমরা যদি ওই আগের অবস্থায় ফিরে যাই, সেক্ষেত্রে আমাদের এই সেক্টরে বিশেষ করে খাদ্যের দাম খুব বেশি। তো বিশেষ করে দানাদার কোয়েল ভুসি প্রতিযোগিতা থাকতে হবে। এখন ভারত যেহেতু একটা বড় দেশ, তাদের কিন্তু কনসেন্ট্রেট খাবার, কোয়েল ভুসি, গম, ভুট্টা, এগুলা কস্ট কম, সে কারণে সে ওইটাতে টিকে থাকে। কিন্তু আমার যেহেতু ল্যান্ড এরিয়া কম, সেখানে আমার গভর্নমেন্টের এই জায়গায় একটা পলিসি দরকার এবং সাবসিডি দরকার, বিশেষ করে খাদ্যে, পশু খাদ্যে। দেখি আমাদের খামার মালিক আছে রাজশাহী ব্যুরোতে, উত্তম কুমার। জি, এই আপনাদের সমস্যাগুলো বলবেন, যে কেন আপনাদের এখন খামার, যে ছোট ছোট খামার গড়ে উঠছে, দেখা গেল ভারতীয় গরু আসা বন্ধ হওয়ার পর থেকে ছোট ছোট খামারিরা এবার কিন্তু কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছে। এবং আমার জানা মতে রাজশাহীতে প্রায় 25,000 খামারি, হ্যাঁ, প্রায় 50,000 বা 60,000 গরুর টার্গেট নিয়ে কিন্তু কাজ করছে। এখন আপনাদের কি অবস্থা, আসলে আপনাদের সমস্যাটা কোন জায়গায়? আসলে আমাদের রাজশাহী মহানগরীতে ধরেন যে জায়গার একটু সমস্যা, যে চরটা আছে, এই চরে ধরেন যে ওই বাইরে থেকে গরু চলে আসে, আমাদের চরে যদি একটু ধরেন ডাক করে দিত সরকারের তরফ থেকে, তাহলে আমাদের লেগে খুবই উপকার হতো। তাহলে আমরা ধরেন যে 50,000 গরু আমাদের এই রাজশাহী মহানগরীর চরেই চড়াতে পারবো। কিন্তু সরকার তো এই জিনিসটা দেখে না, মানুষকে দিয়ে দেয়,
কিছু পয়সা দিয়ে এই জিনিসটা তো আমার গরু পুষতে হলে আমাদের এই জিনিসটা অতি জরুরি। আচ্ছা, এটা বলা হচ্ছে উত্তম কুমার, আপনাদেরকে এটা বলা হচ্ছে যে যে প্রতি বছর ভারতীয় গরু চলে আসে বলে দেশের যারা খামারি আছে, হ্যাঁ, পশু তারা লসের মুখে পড়ে। এইবার আপনারা কি ভাবছেন? আপনার এই সম্পর্কে তো ধরেন যে আমাদের দেশি উৎপাদন জিনিসটা আমাদের দেশিটাই লক্ষ্য, কিন্তু বাইরের যদি কোনো রকম এই গরু আসে তো আমাদের বাংলাদেশি যেগুলা নাগরিক তারা তো কষ্ট পাবে। অনেক শখ করে ধরেন গরিব পুষে অভাবের কারণে অভাবের সংসারটা একটু এটার লেগে মনে করেন যে আমাদের আবদার। না, আপনি কি বলবেন এইবার যে হাট, যেটা রাজশাহীর সবচেয়ে বড় হাটটা হচ্ছে সিটি হাট, হ্যাঁ, তো সিটি হাটের যে চাহিদা, সেই চাহিদা কি এবার আপনারা খামারিরা, দেশীয় খামারিরা পূরণ করতে পারবে কুরবানি উপলক্ষে? আমরা ধরেন যে পারবো, কিন্তু ধরেন একটু কষ্ট হবে যে যদি আমরা এই আগে থেকে যদি সুবিধাটা এবার তো ধরেন যে হাত ছাড়া হয়ে গেল, সামনে বার থেকে আরো বেশি সুবিধাটা আমরা আপনারা যদি এটা করে দেন তাহলে আরো ভালো পারবো। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমি আপনার কাছে আবার আসবো। আচ্ছা, উনি যেটা বলছেন যে এইবার আমাদের জন্য কষ্ট হবে, হ্যাঁ, তার মানে হঠাৎ করে এটা আসাতে মনে হয় ইয়ে হচ্ছে। তো এই ক্ষেত্রে গিয়াস ভাই আপনি কি বলবেন? দেখেন, আসলে গরু আমদানি আমাদের দেশে যেভাবে হয় ভারত থেকে, এটা কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি মাঝে পড়ে না। এইভাবে কোনো দেশ গরু নেয় না। এক নম্বর হলো যে গরু কেন, যে কোনো জীবন্ত প্রাণী এক দেশ থেকে আরেক দেশে যদি এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তার যে নিয়ম সেটা হলো সেই দেশ প্রথম হলো কিছু কিছু রোগ মুক্ত হতে হবে, যেমন খুরা রোগ, অ্যানথ্রাক্স, এগুলো মুক্ত হতে হবে, তখনই কেবল তারা জীবিত গরু রফতানি করতে পারবে। এরকম হয় না, কিন্তু আমাদের দেশে যেটা হয় এখন আমাদের হাতে যে সময় আছে, প্রতিটা গরুর হেলথ সার্টিফিকেট, স্বাস্থ্য পরীক্ষা করে এগুলো সুস্থ কিনা, তখনই কিন্তু বৈধ পথে এগুলো আসতে পারে। কিন্তু সেই সিস্টেমে যদি আসে, আমি জানি যে ভারতীয় গরু এগুলো কোনোটাই সহজে ঢুকতে পারবে না। আরেকটা জিনিস হলো, এরপরে যেটা আমাদের গভর্নমেন্ট অলরেডি স্টার্ট করছে সেটা হলো কোয়ারেন্টাইন। গরুগুলো আসার পরে নির্দিষ্ট একটা দিন, 21 দিন সেখানে এগুলোকে দেখবে, পর্যবেক্ষণ করবে। যেগুলো সুস্থ থাকবে, কেবল আমদানিকারক সেগুলো দেশের ভিতর নিতে পারবে। তাহলে আমার দেশে যে 2.5 কোটি গরু আছে সেগুলো সুস্থ থাকবে। শুধু সেগুলো না, জনস্বাস্থ্য, আপনি দেখেন অ্যানথ্রাক্স, এই বছর কিন্তু অ্যানথ্রাক্সের তেমন একটা খবর শোনা যায় না। কারণটা হলো এই বছর ভারতীয় গরু এই এপ্রিল মাসের পর থেকে আসা বন্ধ হয়ে গেছে, যার জন্য একমাত্র আমি যতটুকু খবর পেয়েছি সেটা হলো কুষ্টিয়ার একটি উপজেলায় অনেকে ধারণা করতেছে সেই গরু হয়তো বা ইন্ডিয়াতে জবাই ছিল এবং সেগুলো আমাদের দেশে আসছে। একটা বলি, কারণ পাবনাতে অ্যানথ্রাক্সের যে সবচেয়ে বড় যে সমস্যাটা, এই সিরাজগঞ্জ বেল্টে যেটা আছে, শাহজাদপুর বেল্টে, যেখানে ইস্টার্ন মিল পরিসরের যে দুধের এরিয়াটা আছে, ওই জায়গায় মূলত এটা এই অ্যানথ্রাক্স। হ্যাঁ, এবার আমরা কিন্তু এবছর খবর পাওয়া যাচ্ছে না। তার কারণ অ্যানথ্রাক্স আমাদের দেশে যেমন কিছু কিছু এলাকা অ্যানথ্রাক্স প্রবণ এলাকা, ঠিক তেমনি ভারতের অনেকগুলো এলাকায় অ্যানথ্রাক্স আছে। তাদের গরু আপনি যেই গরুগুলো এই দেশে পাঠিয়ে দিবে, সেই গরুগুলো কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন এরা দেয় না। কারণটা হলো এর পিছনে খরচ করে না, এগুলো তো চলেই যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। এই জন্য রোগাক্রান্ত, রোগ সহ গরুগুলো আমাদের দেশে চলে আসে। এবং আমাদের যে আমরা যারা বিজ্ঞানী, প্রাণী সম্পদ বিজ্ঞানী, আমরা লক্ষ্য করে দেখছি যে পরিমাণ গরু আমাদের দেশে বৈধ পথে বা অবৈধ পথে আসে, আমাদের দেশের প্রাণীকে এবং জনস্বাস্থ্যকে হুমকিতে রেখে ঝুঁকির মধ্যে ফেলে, এবং বহু গুণ আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। এবং এই অ্যানিমেলগুলো চিকিৎসা, রোগ নিয়ন্ত্রণ এবং এর পিছনে যে টাকা আমরা খরচ করি, এই টাকাগুলো যদি বিভিন্নভাবে আমাদের খামারিদেরকে সাবসিডি আকারে বা কোনোভাবে সহায়তা আকারে আমরা দিতে পারি, আমাদের খামারি আগামী 2-3 বছরের মধ্যে দাঁড়ায় যাবে এবং আর ভারতীয় গরু আনতে হবে না। স্যার, মোটা তাজাকরণ নিয়ে একটা অভিযোগ আছে, একটা কমন অভিযোগ আছে যে খুব দ্রুততার সঙ্গে মোটা করে এবং এতে ইনজেকশন এবং রাসায়নিক কিছু জিনিস, ইউরিয়া সার, এগুলো খাওয়ানো হয়, যেটা শরীরের জন্য ক্ষতিকর। এটার একটা ব্যাখ্যা কি আপনি দিবেন, যে কতটুকু পর্যন্ত এটা ব্যবহার করা যেতে পারে? ইউরিয়া পশু মোটা তাজা করা নর্মাল নিয়মেই, বিশেষ করে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এরা জাবর কাটা প্রাণী। এদের পাকস্থলী কিন্তু কমপ্লেক্স স্টোমাক, রুমেন রেটিকুলাম, ওমেজাম, অ্যাবোমেজাম, আর কিন্তু আমরা সিম্পল স্টোমাক। তো সৃষ্টিকর্তা এই ওদের রুমেন নামে একটা প্রকোষ্ঠ, সেটা করে কি ঘাস, লতা পাতা সবকিছু হজম করতে পারে। ইভেন তারা ইউরিয়াও টু সাম এক্সটেন্ট
একটা নির্দিষ্ট মাত্রার মাত্রা ডোজে পর্যন্ত নিতে পারে। হজম করতে পারে। তো সেই কারণে এটা হয় কি, ইউরিয়াটা যখন খায় সেটা হয়ে ভেঙে অ্যামোনিয়া হয়ে যায়। তো অ্যামোনিয়াটা করে কি, ব্যাকটেরিয়াগুলা, রুমেনে কিন্তু বিলিয়ন্স বিলিয়ন্স ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াগুলা এই অ্যামোনিয়ার উপস্থিতিতে তাদের প্রলিফেরিকেশন সংখ্যায় অনেক গুণ রিপ্রোডাকশন হয়ে বেড়ে যায়। এরাই কিন্তু ওই এক সময় পাকস্থলিতে যখন পাস করে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, সেখানে হাইড্রোলাইসিস হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড ফ্রি হয়। এটাকে বলে মাইক্রোপ্রোটিন। এটাই কিন্তু গরু মোটা হয়। দ্যাট ইজ কি, আমরা খাওয়াচ্ছি ইউরিয়া, স্বাভাবিক যদি একটা সাইকেল, হ্যাঁ এটা যুগ যুগ ধরে আজ থেকে 50-60 বছর আগ থেকে এটা ব্যবহার হচ্ছে। সুতরাং নির্দিষ্ট মাত্রার ইউরিয়া ব্যবহার দূষণীয় না, মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে, এটাকে প্যানিক সৃষ্টি করার কোনো কারণ নাই। এবং আরেকটা দিক কি, বেশি ইউরিয়া খাওয়ালে সে তো মারাই যাবে, কারণ কি ব্লাড লেভেলে ইউরিয়া অ্যামোনিয়ার মাত্রা যদি বেড়ে যায়, মানুষ পশু সবই মারা যাবে। সুতরাং আমার ডাইনিং টেবিলে আসার আগেই গরুর মৃত্যু হবে। সুতরাং ইউরিয়া বিজ্ঞানসম্মত, ইউরিয়া সঠিকভাবে ট্রেন্ড হয়ে দক্ষতা অর্জন করে স্কিল ডেভেলপ করে যদি আমরা খাওয়াই, এটা কোনো অসুবিধা করবে না এনিমেলের। তবে এটা না জেনে ব্যবহার করা ঠিক না, কারণ গরু তাৎক্ষণিক মারা যাবে। যদিও ওভারডোজ হয়ে যায়, তাৎক্ষণিক ভিনেগার দিতে হয়, তাই না ডাক্তার সাহেব? ভিনেগার দিয়ে ট্রিটমেন্ট করলে খাওয়াই দিলে এটা আমার এই বক্তব্য শুনেই যেন কেউ আবার ইউরিয়া ব্যবহার শুরু না করে। সুতরাং এটা ট্রেন্ড আপ হইতে হবে, মাত্রাটা খড় যতটুকু ইউজ করে তার 5% ব্যবহার করে, 3 to 5%। আবার ডাইরেক্ট ব্যবহার করলে 2%, 1% ব্যবহার করবে। ইনজেকশনের ক্ষেত্রে কি স্যার? আর ইনজেকশন যেটা বলে যে স্টেরয়েড, হ্যাঁ এটাই তো ব্যাপকভাবে আমরা নিউজগুলোতে দেখি, ওইটা দেখে খুব প্যানিক হয়ে যায়, আমরা মনে হচ্ছে সারা দেশে এগুলো করে বেড়াচ্ছে। আসলে ব্যাপারটা তা না। একটু আগে আপনি যেটা বলছিলেন, আপনি নিজেও আমাদের অনুষ্ঠান শুরুর আগে রাজশাহীর কিছু আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন। প্রতিটা বাড়িতে বাড়িতে 1টা 2টা 3টা রাখে, তারা কিন্তু অ্যানিমেলকে তার সন্তান থেকেও বেশি ভালোবাসে। তারা কখনো তার এই গরুকে ড্রাগ ইউজ করাবে না, ইনজেকশন দিবে না, ট্যাবলেট খাওয়াবে না। তো এগুলা করে কারা? এরা করে ফড়িয়ারা লাস্ট 3 উইকস। তো কি করে বিষয়টা? ধরেন স্টেরয়েড অথবা স্টেরয়েড ট্যাবলেট এগুলো খাওয়ালে হয় কি, তাৎক্ষণিকভাবে তার কিছু ক্ষুধা বাড়তে 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 পরে খাওয়া বন্ধ করে দেয়, শুধু পিপাসা, সে পানি খায়। পানি খাইতে খাইতে অবস্থা হয় যে তার যে বডি সেল এগুলা পানিগুলা অ্যাবজর্ব করে, পানিগুলা শরীরে জমা যায়। দ্যাট ইজ, আমি এটাকে সায়েন্টিফিক ভাষায় ফুলে যায়, আমি মোটা তাজা বলবো না, এনিমেলটা ফুলে যায়, কারণ কিডনি তার যে ইউরিনেশন ওইটা করতে ব্যর্থ হয়, লিভার আক্রান্ত হয় এবং অবশেষে গরুটা কিন্তু মারা যাবে। এই কারণে শেষ 21 দিন লক্ষ্য করে ওরা কিন্তু ওইগুলা ব্যবহার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে যে এটা কিন্তু বাংলাদেশে 2010 ব্যান কিন্তু এগুলা ব্যবহার করা। এই ড্রাগ এগুলো কিন্তু লাইফ সেভিং ড্রাগ, এগুলো আমাদেরও লাগে এটা খাওয়ার জন্য, এবং এনিমেলেরও কোনো সময় ডাক্তাররা এটাকে ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার হবে। কিন্তু অসুবিধা হচ্ছে সুস্থ শরীরে তো এটা ব্যবহার করা যাবে না। তো সুতরাং এই ড্রাগগুলা ব্যান্ড বাংলাদেশে, এবং আমরা মনে করি এটা একটা সামাজিক অপরাধ। ইয়াবানি মাদক সেবন করি আমরা, যেমন পুলিশে খবর দিই, যে ব্যক্তি এইভাবে ভেটেরিনারি ডাক্তারের পারমিশন ছাড়া, ট্রিটমেন্ট সার্টিফিকেট ছাড়া যদি কেউ এইভাবে আমরা দেখি, আমার এলাকায় আমার কোথায় 20টা-25টা গরুকে ভারত থেকে নিয়ে এসে আগে করতো, অথবা লোকালিও 20টা-25টা করে, আমরা তাৎক্ষণিকভাবে এগুলা সংশ্লিষ্টদেরকে জানাবো। আমি মনে করি এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কর্মকর্তা, মসজিদের ইমাম সাহেব প্রত্যেকের কিন্তু ভূমিকা আছে। যখনই আমরা দেখবো এই ধরনের কিছু করতেছে, কিন্তু ইউজফুল কতগুলো ড্রাগ তো আছে, ধরেন ভিটামিন, মিনারেল প্রিমিক্স, ক্যালসিয়াম, প্রোবায়োটিক, সেগুলো তো আমরা এনকারেজ করবোই, সেগুলো করার কোনো দূষণীয় নাই। রুচিবর্ধক অল্প অল্প আমরা দিতে পারি, তাই না? তো ওইটাই আর কি আমি যেটা বলতেছি, স্টেরয়েড ড্রাগ এগুলো নিষিদ্ধ, এগুলো ব্যবহার করা যাবে না। এটা যেহেতু জাবরকটা প্রাণী, ন্যাচারাল ভাবে আমরা যদি একটু হেল্প করি তাকে, আমরা যদি ইভেন ওই ইউরিয়া ব্যবহার না করে যদি আমরা ডাল জাতীয় ঘাস খাওয়াই, ডাল জাতীয় ঘাস, তাহলেও কিন্তু কই তার সিস্টেমে যে ব্যাকটেরিয়া গ্রো হবে, ব্যাকটেরিয়া যত বেশি গ্রোথ হবে তত বেশি সে আবার মোটা তাজা হবে। তো ওইটাও আমরা কিন্তু ফলো করতে পারি। সুতরাং আমি মনে করি যে এই জিনিসটা যদি আমরা একটা সচেতন হই, ইভেন আমরা সামাজিকভাবে এদেরকে মাদকের মতো বয়কট করি, আমরা ধরিয়ে দিয়ে ওদেরকে যারা এরকম নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করবে, তাহলে কিন্তু এগুলো নিয়ন্ত্রণে আসবে। আর সবকিছুর ইয়েতে বিষয়টা এইটা, আমাদের যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারি এরা যদি ব্যাপক গরু উৎপাদন করে, সেটা কিন্তু এরা স্থান পাবে না। আর আমরাও একটা বর্জন করতে পারি এদেরকে। কিভাবে বর্জন করব? এই যে ড্রাগ দেওয়া ফুলে যাওয়া গরু, এরা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে,
এরা কিন্তু গুতা দিবে না, নড়াচড়া করে না, নড়াচড়া করবে না, ঘুম হ্যাঁ, দিয়ে থাকে, বসে যায়, জিমাবে, উপরে ওঠে না, অ্যালার্ট পানি থাকবে না। পড়তে থাকে। ইভেন এই কারণে দেখবেন গরু কিনতে গেলেই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আপনার একটা হাঁটিয়ে দেখবেন গরুটাকে, সে হাঁটে কিনা, হাঁটে কিনা, আপনাকে গুতা দিচ্ছে কিনা, অ্যালার্ট কিনা। এটা একটা ভালো লক্ষণ। কিন্তু যে গরুটা একদম ইনঅ্যাক্টিভ, নড়াচড়া করে না, মুভমেন্ট নাই, অনেক বড়, এবং তার এই যে পাঁজর এইভাবে আমরা যদি চাপ দিলে দেবে যাবে, কিন্তু কারণ সেটা তো ফুলা গরু, পানি তো তার শরীরে। এবং এইভাবেও কিন্তু আমরা বর্জন করতে পারি এই গরুগুলা যদি আমরা। পানি সম্পদ বিভাগ, গিয়াস ভাই আপনি বলেন, পানি সম্পদ বিভাগ এই ক্ষেত্রে যে কোরবানির সময়, বিশেষ করে এই সময় এই জিনিসগুলোকে মনিটরিং করতে পারে কিনা? হ্যাঁ, করতে পারে। প্রাণী সম্পদের আমাদের যে আইন আছে 2010 এর যে আইন আছে, স্পষ্টভাবে বলা আছে যে যেসব অ্যানিম্যালের খাদ্য হিসাবে, এটা শুধু চিকিৎসায় কিছু দেওয়া যাবে, কিন্তু খাদ্যের এবং খাদ্য উৎপাদনের জন্য প্রাণীকে এই ধরনের স্টেরয়েড এবং হরমোন দেওয়া যাবে না, নিষিদ্ধ আছে। এবং আমাদের আমাদের যে প্রতিটা উপজেলায় আমাদের যে অফিস আছে, সেখান থেকে কিন্তু মাঝে মাঝেই তারা ওই যেসব ফার্মেসি থেকে এসব ওষুধ বিক্রি করে, তারা কিন্তু ওগুলা কেয়া করে। আপনি দেখবেন কিছুদিন আগে র্যাব, এগুলো কিন্তু আমাদের দেশে তৈরি হয় না। এই ধরনের ওষুধগুলো বেশিরভাগই বাইরের থেকে চোরাই পথে আসে, সীমান্তবর্তী এলাকায় আসে। এবং আমাদের র্যাব কিছুদিন আগে অনেকগুলো বিরাট একটা চালান ঢাকা থেকে করছে, ধরছে, এবং এগুলো বাজার যেতে পারেনি। যার জন্য এই বছর প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যেকটা উপজেলার যারা অফিসার আছে তারা, এবং প্রতিটা ইউনিয়নে তাদের ট্রেন্ড পার্সন আছে যে কারা এই ধরনের কাজ করতেছে, যদি করে তারা খবর দিচ্ছে, এবং লোকালি কিন্তু সব জায়গায় প্রায় ম্যানেজ করা আছে। সুতরাং এই বছর কিন্তু ওই অত শুনবেন না আপনি, এবং বাজারে দেখবেন না অত গরু আছে যে এইসব গরুকে এইভাবে অবৈধ পথে মোটা তাজা করা হয়েছে, কিংবা মানে স্টেরয়েড হরমোন দেওয়া হয়েছে। এই ধরনের গরু অনেক কম পাওয়া যাবে, নট ওভার 7%, এবং অনেক কম পাওয়া যাবে। এবং আমাদের যারা কনজিউমার, তাদের একটা দৃষ্টিতে থাকা উচিত সব সময় যে তারা অতিরিক্ত ফুলা গরু এবং খুব বেশি মোটা করা গরু, এই ধরনের গরুর প্রতি যাতে তারা আকৃষ্ট না হয়। একটু পাঁজর দেখা যায়, শরীরের মধ্যে সলিড মাংস, যে গরুটা একদম সলিড মাংস, সেই ধরনের গরু যাতে তারা চয়েস করে, একদম ফুলা। এবং আরেকটা জিনিস হলো যে ওই যেটা বললেন প্রফেসর সাহেব, যে হ্যাঁ চাপ দিলে দেখবে যে ওই আঙ্গুলের চাপটা অনেকক্ষণ পরে আস্তে আস্তে উঠে আসে, আর গরু প্রচন্ড ভাবে ডাল থাকবে, তাদের কোনো দিকে তাকানোর মতো, ঝিমাবে, এবং থাকবে না। এবং এই ধরনের গরু দেখবেন হাটেও কিন্তু মারা যাচ্ছে। এবং যদি কোনো গরু হাটে মারা যায়, তাহলে বোঝা যাবে যে তার পালের অন্য গরুগুলো প্রায় যদি একই থাকে, দেখতে পারবে মানুষ। তো সুতরাং এইভাবে আমরা সচেতন হতে পারি। আরেকটা জিনিস আপনি জানেন, এত বড় দেশ, প্রায় 2.5 কোটি গরু আছে আমাদের দেশে, সেখান থেকে একদম প্রতিটা গরু সরকারের পক্ষে নজরদারি করা সম্ভব না। আমরাও সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। এবং এই গত বছর প্রচুর গরু ঢাকার বিভিন্ন হাটে মারা গেছে, তারপরেও যারা এই কাজটি করে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এবং আমি যেটা আপনি একটু আগে বললেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, গভর্নমেন্ট থেকে, শুধু তাই না, আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে মানুষকে ট্রেন করা হয়েছে যে কিভাবে গরু হৃষ্টপুষ্ট করা যায়। এবং এখানে কিছু কৃমির ওষুধ এবং সাবসিডাইজড কিছু মিনারেল, ভিটামিন দেওয়ার পরে গরুর রুচি বাড়ে, এবং তারা স্বাভাবিকভাবে খেয়ে এবং মোটা তাজা হয় এবং হৃষ্টপুষ্ট হয়। এবং এগুলো বেশ ভালো ধরনের অ্যানিমেল, দেখলেই বোঝা যায় অত্যন্ত তরতাজা, চারিদিকে তাকাবে, নজরদারি করবে, এবং কেউ গেলে যে কিনতে গেছে তাকে অনেক সময় গুঁতা মারতে যাবে, এবং এগুলো দেখেই বুঝবে যে না, এটাকে আমি একটু রাজশাহীতে দেখি। উত্তম কুমার ভাই, একটু বলবেন আপনি যে আপনার যে খামার আছে, আপনি কিভাবে একটা গরুকে সারা বছর ধরে লালন পালন করেন? উত্তম কুমার ভাই, আপনি কি বলবেন যে আপনি তো একজন খামারি, আপনি কিভাবে গরুকে লালন পালন করেন, কি পরিচর্যার মাধ্যমে? যেমন এখন বলা হচ্ছিল যে অনেক সময় অনেক ওষুধ ব্যবহার করা হয় যেটা মানব দেহের জন্য ক্ষতিকারক। আপনি কিভাবে গরুগুলোকে পরিচর্যা করেন? আমি ধরেন যে আজ থেকে না, আমাদের ওই আদি আমল থেকে ধরেন প্রায় 30 বছর থেকে আমরা এইভাবেই ধরেন যেভাবে ওই যে ঘাসটা যদি পাই, নদীর চরে যদি ঘাসটা পাই সারা মাস, তাহলে আমাদের ধরেন যে এত উদ্যমতা খাওয়ার ধরেন যে দাম, খোল ধরেন যে 40 টাকা, তারপরে ধরেন যে ভুসি, পাউডার, হেডে ওডে সব, এগুলোর দাম তো অতিরিক্ত। তো ধরেন যে আমরা রাজশাহীর
বাসি গরু পুষি, কিন্তু একটু ওই যে জাগার একটু কষ্ট। আর ধরেন যে এখন জিনিসপত্রের দাম, এই জিনিসটা যদি সরকার একটু নলেজে নিয়ে যদি আমাদের নদীর এই চরটা যদি আমরা পাই, ধরেন যে 10,000 গরু চরেই পোষা যাবে, কোনো ব্যাপার না। না, কিন্তু মানে তারপরে ধরেন আপনাদের ভিতরে তো একটা চর এলাকা আছে। উত্তম কুমার ভাই, আপনাদের ভিতরে একটা অভিযোগ আসে যে এরকম যে গরু মোটা তাজাকরণের মধ্যে আপনারা মোটা করার জন্য কিছু ওষুধ ব্যবহার করেন, নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে হ্যাঁ, নিষিদ্ধ যে ওষুধগুলো ব্যবহার করেন, সেইটা আপনারা করেন কিনা, মানে অভিযোগ উঠে খামারিদের বিরুদ্ধে। এক্ষেত্রে আপনি বললেন যে ঠিক আছে ঘাস খাওয়াচ্ছেন, শুধু ঘাসই তো মানে একমাত্র গরুর খাবার না, ব্যাপারে ইউজ করে না, বাড়ির কৃষক ইউজ করে বিষয়টা না, নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে কিনা আমরা ধরেন যে নিজেই করি। আমাদের ধরেন এক মামা ওই রাজাবাড়ি ফার্মে থাকতো, যখন যেটা লাগে ওটা আমার মামা দেয়, বুঝতে পারলেন। ওই কিশোর এখন ওই আমাদের ওই রেল স্টেশনে যে আপনার গোরাঙ্গা আছে, ওর পিছনে ওই যে ওখানে চাকরি করা কিশোর কুমার ঘোষ, উনি মনে করেন যে বলে যে কোনো কিছু লাগবে না, ঘাস আর মাঝে মধ্যে একটা কেমিক্যাল দেয়, যেটা ভিটামিন, তারপরে ধরেন যে ওই খাওয়া দাওয়ার ধরেন যদি যাওয়ার কম কাটে, তখন ধরেন আমাদের যে ঘুষের পদ্ধতিতে আমরা ওগুলাই ব্যবহার করি। কিন্তু ডাক্তারের কাছে আমরা কম যাই, কিন্তু আমাদের সরকার তরফ থেকে যদি একটা লিমিটেন্সি থাকতো যে মাঝে মধ্যে সপ্তাহে একদিন কি মাসে 2 দিন কি বছরে এরকম একটা, এইভাবে করলে আমাদের তরফ থেকে ভালো হয়। আমাদের তো ধরেন যে রাজশাহীতে ধরেন খামারি অনেকেই আছে, কিন্তু বেশিরভাগ তো আপনার আমাদের পুরো তো ধরেন যে তদবিরটা একটু যদি রাখা হয়, ঠিক আছে, তো আমাদের লেগে ধরেন যে অনেক উপকার হতো, তারপরে সরকারও তো এখান থেকে লাভবানও হবে। ঠিক আছে। এই গরুর দুধ আমাদের বাজারে ধরেন উনি যে কথাগুলো বলেছেন কিন্তু একটা খুব মজার ব্যাপার বলেছেন। একটা জিনিস হলো যে উনি যে বৈজ্ঞানিক সিস্টেমে করে তাতে দেখে কিন্তু উনি ন্যাচারাল জিনিসের উপরে বেশি নির্ভরশীল গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, গুরুত্ব দিচ্ছে ন্যাচারাল, যে আমাকে যদি পদ্মার চরগুলো যেখানে আছে ওখানে ঘাস থাকে, ঘাসটা যদি খেতে পারে তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন করে যায়। উনি ওইটা বুঝছেন না বৈজ্ঞানিক, কিন্তু এটা কিন্তু উনি ভালো বুঝছেন। হ্যাঁ, যে এতে রোগ বালাই থাকবে না বা কোনো সমস্যা হবে না বা ওই ধরনের জিনিসগুলো উনি হয়তো জান না। উনি পাশাপাশি বললেন যে কিছু সমস্যা ওনার, যে যদি নজরদারিটা মনিটরিংটা থাকে তাহলে এটা হতো। আমি একটু বলি ওনার উনি বলছেন যে চর এলাকায় যে অনেক তো এগুলা খাস জমি, এগুলা হয়তো কেউ এককভাবে এটা দখল নিয়ে নিজে করার চেষ্টা করবে। সুতরাং এখানে যদি একটা কোঅপারেটিভ সোসাইটি গড়ে ওঠে এবং গভর্নমেন্ট এলাকার সংসদ সদস্য সবাই মিলে যদি সংশ্লিষ্ট আমরা সহযোগিতা করি ডিসি সহ, তাহলে আমরা এটাকে কমন ইউজের জন্য যখন পানি নেমে যাবে তখন যদি আমরা এই সহনীয় যে সমস্ত ঘাস, উন্নত জাতের ঘাস, হ্যাঁ, এগুলা আমরা চাষ করলে এটা ব্যাপকভাবে হয়। কিন্তু তো সেই ক্ষেত্রে পাবনা এলাকায় ব্যাপক করে। তো ওই পাবনা যেহেতু এইভাবে গড়ে উঠছে, কিন্তু ওইখানেও যদিও মিলবিটের কোনো পকেট নাই, তারপরেও এই রাজশাহীর এই ভাইয়ের কথায় বোঝা যাচ্ছে যে ওইখানে এই ধরনের একটা কিছু করা দরকার, যেটা এটা সরকারের সহযোগিতা নিয়ে করতে হবে। তাদেরকে কেউ ওইখানে চড়তে দিবে না, জায়গাও দিবে না। তো এই ক্ষেত্রে আর কাছাকাছি এমন একটা জিনিস, এটা কিন্তু আমরা এটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত যতটুকু আইডেন্টিফাই করছে তার চেয়ে অনেক কিছু কিন্তু আর দেয়ার সেখানে উপস্থিত আছে, অনেক আননোন ভিটামিন মিনারেল অনেক কিছু। এই জন্য দেখা যায় কি সব খাওয়াবো, কাঁচা ঘাস দিব না, দুধ 5 কেজি, যেটা 10 লিটার দুধ দেয় 3 লিটার কম হবে। সুতরাং কাঁচা ঘাস মোটা তাজা করি, আর মিল্কিং অ্যানিমেল হোক তার লাগবেই। তো ওনাকে আমি সাপোর্ট করি, এবং উনি যেটা বলতেছে আর কি, উনি ঘাস দিবে মোটা তাজা করার জন্য, সাথে খৈল, বুসি, ভালো খড় এবং মোলাসেস, চিটাগুড়, যে আখের ওইটা দিবে। ওইটা দিলেই যদি সাথে কিছু ডাল জাতীয় লেগুমিনাস ফডার, ডাল জাতীয় ঘাস দেয়, তাহলে কিন্তু ইউরিয়া দেওয়ারও প্রয়োজন নেই, এমনি সে মোটা তাজা হয়ে যাবে উইদিন 3 or 4 মান্থ। তো এগুলো হবে গ্রোয়িং এনিমেলকে সবসময় মোটা তাজার প্রজেক্টে নিয়ে আসতে হয়, বাড়ন্ত যেগুলা 2 বছর পর্যন্ত, 1.5 থেকে 2 বছর। তাহলে গ্যাস ভাই, আমাদের যে এবার যে অবস্থা আছে, সামনে যে কোরবানি আছে বা এরকম টোটাল যে জিনিসগুলো আসছে, যে ভারত থেকে 20 লাখের, মানে গত বছর মধ্যে যেটা দেখা গেছে এভারেজ 20 আছে, এবারে 20 প্লাস আছে। গত বছর সবচেয়ে কম আসছে, তার আগের বছর 23-24 এরকম করে হয়েছে। এই পুরো জিনিসটাকে কি উনি যেটা বললেন যে একটা পলিসি দরকার, এই পলিসির মাধ্যমে হলে আমরা যদি দেশীয় খামারগুলোকে
একটা নিশ্চয়তা দিতে পারি যে হ্যাঁ আমি আপনাকে আগামী 5 বছর আমি দেশের গরুর উপরেই নির্ভরশীল থাকবো? হ্যাঁ, এটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব। এবছর কিন্তু আমরা যখন এপ্রিল মাসে শুনতে পেলাম যে ভারত থেকে গরু আসতেছে না, তখন কিন্তু আমাদের মন্ত্রণালয় এবং আমরা যেভাবেই পারছি আমরা বিভিন্নভাবে খামারিদেরকে উৎসাহিত করা শুরু করছি, এবং আমাদের ইনস্টিটিউট থেকে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রচুর ট্রেনিং প্রোগ্রাম করা হয়। এবং ওই যে রাজাবাড়ি হাটের কথা বলছে, সেখানে একটা এবং আমাদের ইনস্টিটিউট ছাগল, গরু, মহিষ এবং বিএলআর এর একটা স্টেশন ওখানে হচ্ছে, এখন স্টেশন হচ্ছে, এবং এই যে খামারিরা তারা ওখান থেকে সেবা পাবে 14 কিলোমিটার দূরে, এবং এইটা থেকে কিন্তু এই খামারিরা অনেক পাবে, মানে বৈজ্ঞানিক ভাবে সেবা পাবে। এখন যে পদ্ধতিতে ওনারা করেন, দেখা যায় কি যে প্রায় 1 বছর ধরে একটা গরু পেলে এটা বিক্রি করে। এটা কিন্তু অনেকভাবে ওনারা হয়তো খেয়াল করে না, আর্থিকভাবে ওনারা খুব একটা লাভবান হন না, তারপরে আবার ভারতীয় গরু আসার পরে আরো সমস্যায় পড়ে। কিন্তু এটাকে কিন্তু মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে তার ডিজায়ার যেটা, যতটুকু তার হওয়ার কথা অতটুকু করে ফেলা যায়। যতটুকু সে মাংস ধরতে পারবে তার শরীরে, মানে মাংস চর্বি না, মাংস যতটুকু ধরার কথা সেটুকু সে ধরতে পারে 3 থেকে 4 মাসে বৈজ্ঞানিক উপায়ে যদি সে পারে। এই বৈজ্ঞানিক উপায় এটা কিন্তু খুবই সোজা। একটা হলো প্রথমে কৃমিনাশক খাওয়াবে, তারপরে তাকে পর্যাপ্ত খোল ভুসি সিস্টেম মতো নিয়ম মতো কাঁচা ঘাস খাওয়াবে, এবং এতেই 3 মাসের মাথায় তার যা হওয়ার হয়ে যাবে 3 থেকে 4 মাসের মধ্যে। তারপরে কিন্তু আর তার হবে না। সুতরাং তারপরে যদি সে পালে 6 মাস পালে, সেগুলো তার এক ধরনের ক্ষতি হতে থাকবে, মানে আর্থিক ক্ষতি আর কি, যেটা থেকে সে বেনিফিট পাবে না। আপনি যেটা বলছেন সেটা কিন্তু ঠিকই আছে। আমাদের যেটা আমরা পরে আমরা যেটা চিন্তা করছি যে আমাদের দেশে যে 2.5 কোটি গরু আছে, সেগুলো থেকে আমরা হিসাব করছি যে 1,40,00,000 আমাদের প্রতি বছর কিন্তু গরু জবাই হয়, ইয়ারলি গরু ছাগল মিলে জবাই হয়, এবং এই কোরবানি উপলক্ষে 40 থেকে 50 ভাগ। তাহলে আমাদের হিসাবে প্রায় 60 লাখ গরু দরকার। আমাদের খামারি কাছে, আমাদের যে তথ্য আছে এখন পর্যন্ত, আমাদের খামারি কাছে কিন্তু 60 থেকে 70 লক্ষ গরু আছে, এখন আছে। তো এখন হবে কি, এটা অনেকটাই চাহিদা এবং আমাদের প্রোডাকশন অলমোস্ট কাছাকাছি। আমাদের প্রায় 5 থেকে 6 লক্ষ কি 10 লক্ষ গরু কিন্তু আমাদের বেশি আছে। এখন যদি হয় যে এটাতে যেটা হবে, আমাদের খামারি উৎসাহিত হবে, আগামী বছর কিন্তু তারা সারপ্লাস দিবে, আরো 10 লাখ গরু অতিরিক্ত আসবে। কিন্তু তাকে এই জন্য এই বছর তাকে একটা নিশ্চয়তা দিতে হবে, সে যে গরুটা তৈরি করছে সেটা বাজার মূল্য সে পাবে, সে যেটা মানে খরচ করছে সেটা থেকে কিছুটা বেনিফিট পাবে, প্রফিট পাবে। তাহলে আগামী বছর এই উত্তম কুমারের মতো আরো অনেকেই তারা ইনভেস্ট করবে। আমাদের লাইভ স্টকে কিন্তু আমাদের এইসব সেক্টরে আমরা দেখছি যে কাউকে আনতে পারি না ইনভেস্টমেন্টের জন্য। তার কারণ তারা একটা জিনিস সমস্যায় পড়ে যে এখান থেকে যদি প্রফিট না হয় তাহলে তার ইনভেস্টমেন্টটা লস হবে। আরেকটা জিনিস আমি বলি, আমাদের দেশের গরুগুলো বিভিন্ন কারণে, আমরা এগুলো নিয়ে গবেষণা করতেছি, যে তার লাইফে, জীবনে দেখা যায় 5টার মতো বাচ্চা দেয় বিভিন্ন কারণে, অপুষ্টি, রোগ আক্রান্ত, এগুলোর জন্য। আমরা এগুলোর উপরে গবেষণা করে দেখছি যে এই গরু থেকে 8টা থেকে 10টা বাচ্চা আনা যায় তার জীবনে। তাহলে আপনি দেখেন, আমরা কিন্তু মানে তার যে কাভিং ইন্টারভ্যাল, বাচ্চা হওয়ার যে দূরত্বটা, এটা যদি কমায় নিয়ে আসতে পারি, আমার দেশেই কিন্তু অতিরিক্ত যে 20 থেকে 24 লাখ গরু ইন্ডিয়া থেকে আসে, একটা গরু থেকে আমি 5টা পেতাম, সেই জায়গায় আমি 8টা থেকে 10টা পেতে পারি যদি ভালো ম্যানেজমেন্ট করতে পারি। কারণ এগুলো বৈজ্ঞানিকভাবে এগুলো স্বীকৃত হয়ে গেছে যে অ্যানিমেলকে যদি পর্যাপ্ত পুষ্টি এবং চিকিৎসা দেওয়া হয় তাহলে তার প্রোডাকশন বেড়ে যাবে মানে প্রতি বছর একটা করে বাচ্চা দিবে, এবং দেখা যায় তার 10 বছরের লাইফে সে, মানে 12 বছরের লাইফে 10টা বাচ্চা, 2 বছরে 10টা বাচ্চা মিনিমাম দিবে। সেখানে 8টাও যদি দেয়, আমাদের প্রোডাকশন প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাহলে আপনি দেখেন যে আমরা অলমোস্ট দেখা যায় কি যে আমাদের দেশের গরু দিয়ে কিন্তু পারে। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, আপনারা কিন্তু বাজারে গিয়ে কি ভারতীয় গরু খোঁজেন না, কিন্তু সবাই কিন্তু দেশি গরু খোঁজে এবং কিনে কিন্তু কোরবানির জন্য দেশি গরু। তাহলে ওই ভারতীয় গরুগুলো গুটি কয়েক লোক কিনে, আর কিনে বেশিরভাগই কসাইরা মাংসের জন্য, কারণ ওগুলো বোল্ডার গরু বলে, হাড্ডি গুড্ডি থাকে। এগুলা কিন্তু কোরবানির জন্য মানে চয়েজেবল গরু না, দেখা সুন্দরও না। তাহলে আমরা ইচ্ছা করলে এটা ওভারকাম করতে পারি, এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে। আমি এখন এই জায়গায় স্যার আমাকে বলেন যে আমরা শেষ পর্যায়ে আছি, সেটা হচ্ছে যে উনি যেটা গ্যাস ভাই যেটা বললেন, তো এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে, কেন আমরা পলিসি করতে পারছি? আমি একটু এর আগে আজকের ইত্তেফাকে 35,000 দিনাজপুরে 35,000 খামারি পশু বিক্রির অপেক্ষায়, আরেকটা নিউজ আজকে সময়তে আমি দেখেছি যে
5,000 মায়ানমারের গরু আবার মিয়ানমার থেকে গরু মিয়ানমার থেকে আসতেছে। তো সেটা হয়তো বৈধ পথে আসছে, ট্যাক্স দিয়ে আসতেছে। ট্যাক্স দিয়ে আসছে। আমি জানি না সাপোর্ট সেখানে ওদিকে সেখানে একটা- কোয়ারেন্টাইন হচ্ছে কিনা, তারা সার্টিফিকেট নিয়ে আসতেছে কিনা, এই প্রশ্নগুলো থেকেই যাবে আমাদের। তো আমার মনে হয় আমাদের এত ইয়ের দরকার নেই। আমরা কনজিকিউটিভ যদি গত বছর বাদ দিয়ে প্রিভিয়াস 3 ইয়ার্স আমরা দেখবেন এই 8-10 লক্ষ গরু কিন্তু কৃষক বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে, তাই না? তো এখন আমাদের এটা পেনিক হওয়ার, আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নাই। কারণ যদি দাম পায় কৃষক তার গরুগুলা সব হাটে নিয়ে আসবে, হাটে নিয়ে আসলে স্বাভাবিকভাবেই আমাদের এটা ব্যালেন্স হয়ে যাবে। এটা আমরা এত কঠিন অবস্থার সম্মুখীন হব না আমার মনে হয়। সুতরাং এটাতে দেশবাসী আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আতঙ্কগ্রস্ত করে মার্কেটকে এগুলো যেন আমরা না করি। তো আপনি আগেই বলছেন, কিন্তু ব্যাপারীরা ওই ভারতের গরু আসবে ভয় দেখিয়ে কৃষকদেরকে কিনতেছে না, কিন্তু পিছনের দিকে ঠেলে দিচ্ছে। তো আমি মনে করি ফাইনালি আমাদের এটা সলভ হয়ে যাবে এবং এত বড় সংকট হবে না। আর যেখানে ছাগল প্রচুর পরিমাণ অপেক্ষা করতেছে সেটাও কোরবান দিতে পারবো, আর গরুগুলো আমরা দেশি গরুই কোরবান দিব। ফাইনালি এটা খুব একটা কঠিন সমস্যার সম্মুখীন হবে না, কারণ পালের গরু তো বাজারে উঠাবেই। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমার কৃষক যদি মূল্য পায় তারা উদ্বুদ্ধ হবে। আপনার প্রশ্নটা কি ছিল? হ্যাঁ স্যার, এটা হলো যে কেন আমরা এই ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি না? এটা দায়ী তো আমাদের এই মানে যে বর্ডারে যে আমাদের এই হাইড অ্যান্ড সিক পলিসিটা, যে গরু আসতেছে আবার আসে না, আসতেছে আসে না, এটাই মেইন। এটা একটা বড় একটা কারণ। কারণ কৃষক তো এত কষ্ট করে গরু পালবো, 40 টাকা 45 টাকা 35 টাকা করে আমি কনসেন্ট্রেট খাবার খাওয়াবো, আর ভারতের গরু বেশি আসলে আমি দাম পাবো না, কম আসলে পাবো। এইটা তো একটা ব্যবসা হয় না। এত বড় ঝুঁকি তো কোনো শিল্পে পৃথিবীতে হয় না। সুতরাং আমি মনে করি এটা পার্মানেন্ট ভাবে বন্ধ দেওয়া উচিত। তারা মিডল ইস্টে যে গরুগুলা পাঠায় মাংস, সেগুলো আমাদেরকে দেখ না কেন, আমরা কেন রিজেক্টেড গরু আনবো? সুতরাং এই ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলেছি, এটা আমাদের বন্ধ করতে হবে, ভারত থেকে গরু আসা। এবং এটা আমরা চাই একটা স্টেবল বাজার ব্যবস্থা। কারণ মার্কেটিং হচ্ছে সবকিছু, পণ্যের ফাইনাল টার্গেট মার্কেটিং করা। মার্কেটিং যদি আমি আমার প্রফিট নিয়ে না করি তাহলে তো শিল্প টিকবে না। সো এটা স্টেবল বাজার ব্যবস্থার জন্য পশু আমদানি এটা আমরা করব না। নীতিমালা, রাইট। এবং কয়েক বছরের জন্য আমরা স্বনির্ভরের জন্য আমাদেরকে এইগুলো করতে হবে। তো আমার 2 বছর পরে তো একটা গরু বিক্রি করা যায়। তো 5 ইয়ার্স প্ল্যান নিলেও তো আমরা এটা দেখতে পারি। আমি সেটাই বলবো আর কি। এই ক্ষেত্রে আমরা একটা পলিসি নির্ধারণ করি। এই ক্ষেত্রে শুধু ভারতের গরু আসবে কি আসবে না এই অবস্থা দ্বিধাদ্বন্দ্বে আমার কৃষককে আমি রাখতে রাজি না। কারণ আমাদের কৃষক অনেক কষ্ট করে একটা তার সন্তানের মতো একটা গরু পালে, সেই গরুটা যেন সুন্দরভাবে বিক্রি করে ঈদ করতে পারে। আমরা যেমন খুশি হয়ে কোরবানি দিই, সেও যেন 5,000 টাকা লাভ করে সুন্দরভাবে তার ঈদটা করে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ এই জন্য। পাশাপাশি আমি রাজশাহীর উত্তম কুমারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।